বায়োলজি আজকের অধ্যায়ের নাম নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে ছোট অপশন বড় অপশন যেই অপশনই তুমি আনো, এই অধ্যায় থাকবে উপরের দিকে। আমি কিছু সাজেশন তোমাদের প্রত্যেক বছর দিই, তোমরা তো আর আগের বছর এগুলো আর প্রত্যেক বছর জানো না, আমি দিই। ওই সাজেশনগুলো কীরকম, 55টা অধ্যায় থেকে আমি সিলেক্ট করে 30 থেকে 32টা অধ্যায় দেই এবং তোমাদের বলি এই অধ্যায়গুলো খুব ভালো মতো পড়বা, তোমরা এগুলো পারো না, প্লাস পরীক্ষায় ভুল করো, প্রশ্নও আসে। ওই যে 32টা 33টা অধ্যায় থাকে তার মধ্যে একটা কিন্তু নগ্নবীজি উদ্ভিদ। কেন? নগ্নবীজি উদ্ভিদের মানে আবৃতবীজি উদ্ভিদের পরবর্তীতে যে উদাহরণগুলো আছে, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পুষ্পের উদাহরণ, কাণ্ডের উদাহরণ, মূলের উদাহরণ, মাথা মোথা ঘুরায় সবার, তাই না? তো এই অধ্যায় আমি পড়াবো ইনশাল্লাহ। আজকের টপিক নগ্নবীজি উদ্ভিদ, পরবর্তী ক্লাসের টপিক আবৃতবীজি ও ব্রায়োফাইটা টেরিডোফাইটা ইনশাল্লাহ। চেষ্টা করব আজকে যতক্ষণ পড়াই একদম পড়াটা পানির মতো সহজ করার জন্য, ঠিক আছে? অধ্যায় তো অনেক কিছু আছে, তাই না? বইয়ে তো কথা লিখাই আছে, বাট কেমনে বললে পড়া সহজ হবে আজকে দেখবা। খেয়াল করো, নগ্নবীজি উদ্ভিদ টপিকটায় ঢোকার আগে আমরা একটু অধ্যায়ের সিরিয়াল দেখতে চাই, অধ্যায়ের সিরিয়ালটা দেখতে চাই। যদিও এটা নিয়ে আমি তোমাদের আগে অনেক ক্লাসে কথাবার্তা বলছি, শৈবাল চ্যাপ্টারে কথা বলছি, অনেক জায়গায় কথা বলছি, আজকে আবার কথা বলতেছি। অধ্যায়ের সিরিয়ালটা বইয়ে কিভাবে সাজাইছে, রাইট? প্রথমে শৈবাল এবং ছত্রাক নিয়ে কথা বলছে, পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে কথা বলছে মস এবং ফার্ন নিয়ে, যাকে আমরা ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নামে জানি। আমি বাংলা লিখলাম, খাঁটি বাঙালি যেহেতু আমি, মস এবং হচ্ছে ফার্ন। এরপরে আসছে অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, যাকে আমরা নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি নামে চিনি, রাইট? কোনো সমস্যা নাই। এই হচ্ছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই যে অধ্যায়গুলা অর্ধেক করো এই পর্যন্ত, এইগুলা সব হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য, এগুলা সব হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। ভাইয়া কীরকম অনুন্নত কীরকম উন্নত, এগুলা কেন পড়াচ্ছেন? বৈশিষ্ট্যের জন্য। দেখবা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নামে একটা টপিক আছে, সাইকাসের বৈশিষ্ট্য নামে একটা টপিক আছে। প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে ছোট অপশন বড় অপশন সব রকমের প্রশ্ন হইতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? শৈবাল, ছত্রাক এবং মস এদের প্রত্যেকে মূল দেহ হ্যাপ্লয়েড। ভাইয়া হ্যাপ্লয়েড মানে কি? শুধু এন, শুধু এন। এবং এটাকে বায়োলজির ভাষায় সুন্দর করে বলা হয় গ্যামিটোফাইটিক। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, বুঝতে পারছো? আর গ্যামিটো মানে হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে গ্যামিটোফাইটিক, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই উল্টা হবে। ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি এদের মূল দেহ হবে ডিপ্লয়েড, এদের মূল দেহ হবে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে ডাই থেকে আসছে দুই, তো ডি মানে হচ্ছে দুই, 2n। এবং এই যে ডিপ্লয়েডটাকে বলা হয় স্পোরোফাইটিক। কি বলা হয়? কি বলা হয়? স্পোরোফাইটিক। শৈবাল, ছত্রাক এবং মস প্রত্যেকের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের ভাস্কুলার বান্ডল নাই। এটাকেই একটু সুন্দর করে আদর করে ডাকে ট্রান্সফিউশন টিস্যু। তাহলে ভাস্কুলার বান্ডল বা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু নাই, ট্রান্সফিউশন টিস্যু নাই। তাহলে আমি এদেরকে কি বলবো? আছে, অবশ্যই আছে, রাইট? কিছুটা অনুন্নত যদিও নগ্নবীজি উদ্ভিদে, বাট আবৃতবীজিতে পুরোপুরি উন্নত। আচ্ছা, এদের মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, আমার ডাক্তারি লেখা যারা বুঝতেছো না একটু কষ্ট করে মুখে শুনে শুনে লিখে ফেলো, ডাক্তারি লেখা কিছু করার নাই। মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, করা যায় না, যাকে আমরা সুন্দর একটা নামে ডাকি থ্যালয়েড। মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা না গেলে তাকে আমরা কি বলি? থ্যালয়েড। আর এদের কি করা যায়? বড় বড় ডালপালা, মূল কাণ্ড সব কিছুই আছে, রাইট? এই যে তথ্যগুলা প্রত্যেকটা অধ্যায়ের বৈশিষ্ট্যের সময় কি করবে? কাজে আসবে। প্রত্যেকটা অধ্যায়ের বৈশিষ্ট্যের সময় কাজে আসবে। ওকে, গেল। একটা জিনিস সাজাইলাম, দেখো শুরুতে কি কাহিনী করছে। শুরুতে অনেক কাহিনী করছে এখানে। তোমার থিওফ্রাস্টাস কি বই লিখছে,
থিওফ্রাস্টাসকে কি এর জনক বলা হয়, তারপরে কয়টা প্রজাতি আছে, নগ্নবীজি, জিমনোস্পার্ম, আবৃতবীজি, অ্যাঞ্জিওস্পার্ম, অনেক কথা লিখছে না। চলো পুরো বিষয়টাকে একটু সুন্দর করে গুছিয়ে আনি, অল্প জায়গায় একটু নোট করে ফেলি, চলো অল্প জায়গায় নোট করে ফেলি। দেখো থিওফ্রাস্টাস সম্পর্কে যদি জানতে চাই, থিওফ্রাস্টাস ওনাকে আমরা বলতেছি উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদবিদ্যার জনক। তোমাদের প্রতি প্রশ্ন, প্রাণীবিদ্যার জনককে কমেন্ট করো ফার্স্ট। উদ্ভিদবিদ্যার জনক যদি থিওফ্রাস্টাস হয় তাহলে ব্র্যাকেটে এখানে পাশাপাশি লিখে রাখবা প্রাণীবিদ্যার জনককে। এবং এই যে থিওফ্রাস্টাস উনি কী করছে, একটা বই লিখছে। থিওফ্রাস্টাস একটা বই লিখছে, নাম হচ্ছে ইনকিউরি ইনটু প্ল্যান্টস। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে ইনকিউরি ইনটু প্ল্যান্টস বইটা আসলে কার লেখা, সরাসরি প্রশ্ন আসতে পারে থিওফ্রাস্টাসের লেখা। এই বইয়ে উনি সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন, জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন। এই জিমনোস্পার্মের দুইটা অংশ, একটা হচ্ছে জিমনো আর একটা হচ্ছে স্পার্ম। জিমনো আর একটা হচ্ছে স্পার্ম। স্পার্ম মানে হচ্ছে বীজ। জিম, মানুষ যখন জিম করে তখন কি শুট বুট পয়রা জিম করে, নাকি একটা গেঞ্জি আর প্যান্ট পয়রা দৌড় দেয় জিম করার জন্য? ছেলেদের কথা চিন্তা করো, মহিলাদের কথা চিন্তা করার দরকার নেই। ছেলেদের ক্ষেত্রে যখন হচ্ছে জিম করে একটা গেঞ্জি আর প্যান্ট পয়রা দৌড় দেয় না, রাইট? তার মানে জিমে তুলনামূলক কি শুট বুট পরান নাকি নগ্ন? নগ্ন। তাহলে জিম কথাটার মানে হচ্ছে নগ্ন। তাহলে নগ্ন বীজ, নগ্নবীজি উদ্ভিদ। বুঝছো কথা ক্লিয়ার? তাহলে এই যে জিমনোস্পার্ম শব্দ ব্যবহার করছে সর্বপ্রথম কোথায়, কোন বইয়ে? ইনকিউরি ইনটু প্লান্টস। ইনকিউরি প্লান্টস কে লিখছে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক। ঠিক আছে, প্রথম পড়া কিন্তু আমাদের ক্লিয়ার, প্রথম পড়া কিন্তু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কি পড়তেছি? জিমনোস্পার্ম নিয়ে পড়তেছি, তাই না? আমরা কি পড়তেছি? আমরা হচ্ছে জিমনোস্পার্ম নিয়ে পড়তেছি। যদি প্রশ্ন করি এই জিমনোস্পার্মের বর্তমানে গণ কয়টা, জিমনোস্পার্মের পৃথিবীতে বর্তমানে গণ কয়টা এবং হচ্ছে প্রজাতি কয়টা, গুরুত্বপূর্ণ কিনা? যেহেতু এটা একদম অনুন্নত, মানে আবৃতবীজের তুলনায় অনুন্নত এবং প্রাচীনকাল আদিকাল থেকে বর্তমানে আসছে, তার মানে এটা সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ। মেডিকেলে প্রশ্ন আসছিল বাংলাদেশে নগ্নবীজ উদ্ভিদের কয়টা তোমার হচ্ছে প্রজাতি পাওয়া যায়, বুঝছো কিনা? বাংলাদেশে কয়টা প্রজাতি, পৃথিবীতে কয়টা প্রজাতি, গণ কয়টা, জানা দরকার কিনা? জানা দরকার। ওকে, তাহলে গণ পৃথিবীতে, ওয়ার্ল্ডে লেখো, সহজ করে লেখো, ওয়ার্ল্ডে প্রজাতি, বিডিতে প্রজাতি, যাই পড়ো না কেন বাংলাদেশের প্রজাতিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যাই পড়ো না কেন বাংলাদেশের প্রজাতি সবসময় গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডে গণ হচ্ছে 83 মোট গণ। ওয়ার্ল্ডের প্রজাতি হচ্ছে 721, বাংলাদেশের প্রজাতি হচ্ছে মাত্র 5টা। ঠিক আছে, মাত্র 5টা। তাহলে 5টা যেহেতু, তার মানে 5টার নাম লাগবে, তাই না? এই 5টার নাম আমরা আস্তে আস্তে দেখবো, প্যারা নেই। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? এখন এই যে জিমনোস্পার্ম পড়তেছে নগ্নবীজি, এই নগ্নবীজির উৎপত্তি কোন সময়ে, বিস্তৃতি কোন সময় এবং নগ্নবীজির যুগ বলা হয় কোনটাকে তোমাকে জানতে হবে। উৎপত্তি কোন যুগে, বিস্তৃতি কোন যুগে, এবং হচ্ছে এই নগ্নবীজির যুগ বলা হয় কাকে, কোনটাকে? নগ্নবীজির যোগ বলা হয় কোন সময়কালকে? দেখো 3টা তথ্যই কিন্তু বিভিন্ন সময় পরীক্ষা আসে, দেখছো আসে পরীক্ষায়। ওকে, ওয়ালাইকুম সালাম। এই লেট কেন? রাফি প্রত্যেকদিন লেট। মোরসালিন আহমেদ রাফি, আইসা সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম বড় ভাই। লেট কেন? আগে আসতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম? এই যে নগ্নবীজ উৎপত্তি হচ্ছে প্যালিওজিক মহাযুগের ডেভোমিয়ান যুগে। প্যালিওজোইক যে মহাযুগ, নামটা মনে রাখতে হবে, প্যালিওজোইক মহাযুগের, এই পাশে আসতেছে কিনা আমি জানি না, তাই একটু বামে চাপায় দিই। প্যালিওজোইক মহাযুগের ডেভোমিয়ান যুগে উৎপত্তি কোন সময়? প্যালিওজোইক। নোট করো ফার্স্ট, নোট করো, সাথে সাথে নোট করো। প্যালিওজোইক মহাযুগের ডেভোমিয়ান যুগে। বিস্তৃতি হচ্ছে মেসোজোইক যুগে, বিস্তৃতি হচ্ছে মেসোজোইক যুগে। নগ্নবীজির যুগ বলা হয় ট্রায়াসিক যুগকে। ঠিক আছে, ঠিক আছে, বিভিন্ন বই অ্যানালাইসিস করে আমরা এইগুলোই কারেক্ট পাইছি। তোমরা এইগুলোর বিরুদ্ধে কথা তুলতে পারো, ভাইয়া এটা ওই বই, ওইটা দেওয়া আছে, বাট আমরা বিভিন্ন বই অ্যানালাইসিস করে এগুলোকে সবচেয়ে বেশি কারেক্ট পাইছি। ঠিক আছে, আজিবুর স্যার বলো, আলিম স্যার বলো, এগুলোই কারেক্ট দেওয়া।
বুঝছো? গেল? পারবা এটা ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমরা একটু চলো বই থেকে ঘুরে আসি। এই জিনিসগুলো কিন্তু আমরা নোট করবো, হ্যাঁ? আচ্ছা, বই থেকে ঘুরে আসি, চলো। কি বলছে? নগ্নবীজ উদ্ভিদ জিমনোস্পার্ম। কেন জিমনোস্পার্ম বলছি? সবীজ উদ্ভিদ যাদের বীজ আছে, তার মানে আমরা বুঝলাম যে ভাস্কুলার উদ্ভিদ একই সাথে, নগ্নবীজি ভাস্কুলার বলছি না? সবীজ বীজ আছে কিন্তু বীজটা কি? নগ্ন। আচ্ছা, তাদেরকে ব্যক্তবীজি বা আবৃতবীজিকে কেন গুপ্তবীজি বলা হচ্ছে? আমরা কি বলছি? এই যে জিমনোস্পার্ম, এটার বীজটা কি থাকে? নগ্ন অবস্থায় থাকে। নগ্ন মানে কি? প্রকাশিত। নগ্ন মানে হচ্ছে প্রকাশিত। ব্যক্ত মানেও কিন্তু প্রকাশিত। তোমার মনের ভাব ব্যক্ত করো, বলি না আমরা? তোমার মনের ভাব কি করো? ব্যক্ত করো। মনের ভাব ব্যক্ত করো। এই যে ব্যক্তবীজি মানে কি? নগ্নবীজি। আর গুপ্ত মানে কি? লুকায় রাখছে, আবৃত করে রাখছে। তাহলে আবৃত বীজি মানে গুপ্তবীজি। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এই কথাটা ক্লিয়ার? জিমনোসত্য হচ্ছে নেকেড বা নগ্ন, স্পার্মোসত্য হচ্ছে সিট, নগ্নবীজি। ক্লিয়ার? উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। কিসের জনক? উদ্ভিদ বিজ্ঞানের জনক। প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তোমার লেখছো কিনা আমি জানি না, কমেন্ট খেয়াল করি নেই। অ্যারিস্টটল। ইনকিউরি ইন্টু প্লান্টস গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে? বাংলাদেশে 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে। ঠিক আছে? প্রাকৃতিকভাবে কারা জন্মে এগুলো আসতেছি, সাইকাস পড়ার সময় এগুলো আসতেছি। কোনটা চট্টগ্রামে পাওয়া যায়, কোনটা কই পাওয়া যায়, কোনটা খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, সব আসবো, প্যারা নেই। ওকে, দেখো পৃথিবীতে কয়টা গণ বলছি? 83টা গণ, 721টা প্রজাতি লাগবে। ঠিক আছে? লাগবে কিন্তু। আচ্ছা, এখন আসো। আচ্ছা, সামান্ত ক্লাস করতে চলে আসছে। ঠিক আছে? তোমাদের মেন্টর, আমার আগে বছর স্টুডেন্ট সামান্ত কিন্তু ক্লাস করতে চলে আসছে। ওকে, দেখো এই যে নগ্নবীজী উদ্ভিদের 4টি যেই বিভাগ আছে, এই 4টা বিভাগ নিয়ে আমরা ছক করব। একটা হচ্ছে আমাদের কি? গিনকোফাইটা, সহজ নাম, ফাইটা সবগুলো শেষে ফাইটা। সাইকাডোফাইটা, সাইকাডোফাইটা। নিটাম থেকে নিটোফাইটা। কনিফার উদ্ভিদ কনিফারোফাইটা। ঠিক আছে? তো যত ফাইটা আছে সব হচ্ছে আমাদের কি? নগ্নবীজী উদ্ভিদের অন্তর্গত 4টি বিভাগ। এই 4টা বিভাগ থেকে তোমার বিস্তারিত পড়াশোনা করতে হবে। তো আমরা কি করব? আমরা একটা ছক বানাবো যেন পড়াটা সহজ হয়, এবং এই ছক বানানোর পাশাপাশি আমি তোমাকে এমন কিছু ট্রিক্স দিব যা তোমার পড়া পানির মতো সহজ করে দেবে। বিশ্বাস হয় না? জাস্ট দেখতে থাকো যে এই পড়াটা কত সহজ। তোমরা যেটা মুখস্থ করছো আসলে এটা মুখস্থ না। এখানে দিব আমরা নাম, এখানে দিব হচ্ছে বিভাগে, পরে উদাহরণ, পরে হচ্ছে আমরা বিশেষ তথ্য। ঠিক আছে? বিভাগ, উদাহরণ, তারপর হচ্ছে বিশেষ তথ্য। আচ্ছা, এই ছকটা করার আগে ছোট্ট তো একটা কথা বলি। যেমন একটা হচ্ছে গিঙ্ক গো ফাইটা, গিঙ্ক গো ফাইটা। একটা হচ্ছে সাইকাডোফাইটা। একটা হচ্ছে কনিফারোফাইটা। একটা হচ্ছে নিটোফাইটা। আচ্ছা, এগুলো সবাই হচ্ছে নগ্নবীজির বিভাগ। আমরা জানি নগ্নবীজির থেকে একটু কম উন্নত হচ্ছে, নগ্নবীজি থেকে একটু কম উন্নত হচ্ছে মস এবং ফার্ন। মস এবং ফার্ন কাছাকাছি বললে ফার্ন, তাই না? ফার্নের কাছাকাছি বৈশিষ্ট্য আছে কিছু নগ্নবীজির। আবার আমরা জানি এর থেকে একটু উন্নত হচ্ছে আবৃতবীজি। তার মানে কিছু কিছু নগ্নবীজির মধ্যে, এই বিভাগগুলোর মধ্যে আবার আবৃতবীজির বৈশিষ্ট্য আছে। কিছু কিছু বিভাগের মধ্যে ফার্নের বৈশিষ্ট্য আছে, মানে উন্নত ছাড়া আদি বৈশিষ্ট্য আছে। কিছু কিছু নগ্নবীজির মধ্যে আবার আবৃতবীজির বৈশিষ্ট্য আছে। খুবই কমনলি বোঝা যাচ্ছে আমি অনুন্নত থেকে উন্নতর দিকে সাজাইছি, তাই না? দেখে বোঝা যাচ্ছে আমি অনুন্নত থেকে উন্নতর দিকে সাজাইছি। এটা কেমনে সাজাইলাম? আমার ট্রিকটা কি ছিল সাজানোর সময়? গো, ডো, রো, টো। গো, ডো, রো, টো। গোডো রোটো, গোডো রোটো। আমি ক্লাস করাই, ওই দিকে তোমার ভাবি বসে বসে আসে, হি হি হা হা, রিলস দিকে দিকে আসে। রিলস না,
বিজিএস এক্সাম নিয়ে আমি ও আচ্ছা, সে হচ্ছে বিসিএস এক্সাম নিয়ে হচ্ছে হাসতেছে। ও আচ্ছা, বিজেএস মানে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস নাকি? মানে উকিলদের পরীক্ষা নিয়ে সে হাসতেছে। বলো, কষ্টে কই যাবো, টানা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ক্লাস নেই, আমার সামনে বসে বসে যদি হাসে, রিল জায়গা দিকে হাসে, রিলস না মনে কত কষ্ট। আচ্ছা দেখো, গো ডো রোটো, তাহলে এইখানে গো আর ডো অনুন্নত, রো আর টো উন্নত। ঠিক আছে, গো আর ডো অনুন্নত, রো আর টো উন্নত। যারা অনুন্নত তারা বেশিরভাগ বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে তুমি খুঁজে পাবা না। খুঁজে পাইলে পাবা জীবন্ত দিবস হিসেবে। এই যে গিঙ্কো ফাইটার থেকে যেই নিটাম পাবা, বলো এই নিটামকে কি বলা হয়? বলো, গিঙ্কো ফাইটার থেকে, সরি কি বললাম, গিঙ্কো ফাইটার থেকে গিঙ্কো যে বিলোবা পাবা, সরি হ্যাঁ সরি, গিঙ্কো ফাইটার থেকে তুমি যে গিঙ্কো বিলোবা পাবা, এই গিঙ্কো বিলোবা কি বলো? জীবন্ত ফসিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গিঙ্কো বিলোবা। আসলেই দেখো, রিলস দেখতে পারি না, বিশ্বাস করো সারাদিনে 10টা মিনিট সময় পাই না রিলস দেখার জন্য, একটুও সময় নেই। ওই খাওয়ার টাইমে একটু মনে হয় ঢুকি, তাও দেখি তোমরা মেসেজ দাও, ভাইয়া ওইটা খুঁজে পাই না, ভাইয়া ওই ক্লাসটার ওই পার্টটা বুঝি নেই। বলো, খাওয়ার টাইমে আমি ভয়েস দিই যে এইটা হচ্ছে এমনে হবে, এটা হচ্ছে এমনে হবে। সত্যি কথা, বিশ্বাস করো তোমরা। আচ্ছা, গিঙ্কো বিলোবা সবচেয়ে অনুন্নত, অনেক আগের বৈশিষ্ট্য, এরা আদি, তাহলে বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে তুমি কি পাবা? জীবন্ত ফসিল হিসেবে। জীবন্ত ফসিল হিসেবে। দেখো, পড়া কি মুখস্থ করতে হচ্ছে? হচ্ছে না। ওকে, নেক্সট। আমি আগে এইভাবে লিখে দিচ্ছি, পরে সাজাবো, পরে সাজাবো। পরেরটা কি? সাইকাডোফাইটা। পরেরটা হচ্ছে সাইকাডোফাইটা। তার মানে সাইকাসের অল্প কিছু জাত তুমি পাবা। সাইকাসের সব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে না, যেহেতু এটা অনুন্নত থেকে একটু উন্নত, মানে দুইটার মধ্যে সে একটু আগে আছে। সাইকাসের সব জাত কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই, এর 100টা জাত এখনো কিন্তু আছে। এর জাত মানে কি? প্রজাতি। এর 100টা প্রজাতি কিন্তু এখনো আছে। কিন্তু গিঙ্কো ফাইটার শুধুমাত্র এই একজনই, এক পিস, ঠিক আছে, অনলি 1 পিস বাচ্চা আছে। আর এখানে কি 100টা প্রজাতি, তার মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে। কনিফারোফাইটা। কনিফারোফাইটা নাম শুনছো? অবশ্যই অবশ্যই নাম শুনছো। কনিফারোফাইটা বলো তো কোথায় শুনছো? কনিফার বনাঞ্চল, বিশ্বের সর্ববৃহৎ বায়োম। কনিফার বনাঞ্চল, আমি এগুলো আবার লিখবো কিন্তু, শখে কিন্তু লিখবো, তোমাদের আগে বুঝাচ্ছি। বিশ্বের সর্ববৃহৎ বায়োম লিখবো, আগে লিখবো পরে, সমস্যা নেই, আগে বুঝাচ্ছি। এই কনিফারোফাইটা হচ্ছে এই যে কোন আকৃতির, টম এন্ড জেরি, তারপরে অন্যান্য কার্টুনে বরফ দিয়ে এইভাবে স্কেটিং করে চলে যায়, দেখছো না? বরফ দিয়ে এভাবে স্কেটিং করে চলে যায়, চারপাশে ক্রিসমাস ট্রি থাকে, ক্রিসমাস ট্রি বলে না? গাছগুলো দেখতে এরকম, গাছগুলো কিন্তু দেখতে এরকম, ঠিকই না? দেখতে এরকম না? ক্রিসমাস ট্রি, বরফ থাকে, ওইগুলো হচ্ছে কনিফারোফাইটা। কোন শেপ? কোন আইসক্রিম খাইছো যে কোন শেপ, বুঝছো কি না? ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে দেখবা নিটোফাইটা, যেটা এইটা নিটাম, নিটোফাইটা থেকে নিটাম। এর পাতা কার মতো জানো? এর পাতা কার মতো বলো তো? আবৃত বীজির মতো। এর পাতা হচ্ছে আবৃত বীজির মতো। দেখো বুঝছো কিনা? এর পাতা হচ্ছে আবৃত বীজির মতো। ওকে, এই যে পড়াগুলা বললাম, এগুলো কি বইয়ে আছে না? আছে, কিন্তু বইয়ে কি? আচ্ছা, এটা কেন আবৃত বীজির মতো বুঝতেছো? সে এই 4টার মধ্যে সবচেয়ে উন্নত, সে সবচেয়ে আপডেটেড, সে আবৃত বীজির সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে, এ হচ্ছে সিরিয়াল, এই জন্য তার পাতা হচ্ছে এর মতো। আরেকটা বিষয় দেখো, এই যে প্রথম দুইটা এদের যে ফ্লাজেলা মানে শুক্রাণু, তাদের বৈশিষ্ট্য একরকম, আবার পরের দুইটা শুক্রাণুর বৈশিষ্ট্য একরকম। কথা বুঝছো কিনা? প্রথম দুইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত, প্রথম দুইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত, এদের শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন। প্রশ্ন হচ্ছে কেন? যত তুমি উন্নত উদ্ভিদের দিকে যাবা ততই দেখবা পরপরাগায়ন হচ্ছে, প্রাণী পরাগায়ন, পানি পরাগায়ন,
তাই না? পতঙ্গ পরাগায়ন, তো তারা তো অন্যের মাধ্যমে পরাগায়ন হচ্ছে, তাদের শুক্রাণু তো আর ফ্লাজেলা লাগে না চলাচলের জন্য। বাট এরা তো গরিব মানুষ, এদের কেউ হেল্প করে না। তুই একটা সাইকাস, সে কিন্তু কোনো ফল টল কিছু দিচ্ছে না, কারণ তার বীজ হচ্ছে নগ্ন, তার গর্ভাশয় নাই, তার তো ফল হচ্ছে না। যেই উদ্ভিদের ফল হয় না, এই উদ্ভিদ তুমি কি হেল্প করবা তার পরাগায়ন করার জন্য? করো না তো। তাহলে তার তো নিজেরটা নিজে করতে হবে, তার নিজের শুক্রাণু নিজে সাঁতার কাটতে যাইতে হবে। গরিব, বুঝছো? এই দুইজন, এই জন্য আল্লাহ কি করছে, নিজের পা দিয়া দিছে, নিজে কই রাখা। তারা যেহেতু অনুন্নত, গরিব মানুষ, হেল্প করবে না, পোকামাকড় তাদের হেল্প করবে না, কারণ তাদের কি নাই, ফল নাই। তা আল্লাহ তাদের নিজে পা দিয়ে দিছে, বলছে নিজে কই রাখা, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। আর এরা হচ্ছে বড় লোকের ফস ফিফো, আর আইফোন চালায়, গাড়িতে চলাফেরা করে, ঠিক আছে? এরা হচ্ছে ফ্লাজেলা বিহীন, এদেরকে মানুষই হেল্প করে, তুলনামূলক উন্নত যে। বুঝছো? এই পড়াগুলো দেখো তো তোমার মুখস্থ করতে হবে কিনা, দেখো তো এই পড়াগুলো মুখস্থ করতে হবে কিনা। করতে হবে না, আমি শিওর এগুলো তোমার মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার আসো, এখানে একটু পড়া একটু আছে, ছোট্ট দু একটা পড়া। হ্যাঁ, এই যে দেখো, এফেড্রা, ঠিক আছে? এফেড্রা উদ্ভিদে দিনিশেক দেখা যায়। এখন বলো, দিনিশেক কার বৈশিষ্ট্য? দিনিশেক কার বৈশিষ্ট্য? আবৃতবীজী বৈশিষ্ট্য, ঠিক কিনা? তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে তোমার এফেড্রা কি আবৃতবীজী উদ্ভিদের মতো উন্নতর দিকে যাবে। এফেড্রা থেকে দিনিশেক দেখা যায়, যেহেতু এফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ এফেড্রিন পাওয়া যায়। ওকে, একটা জিনিস বুঝলা। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখো, সবচেয়ে উঁচা উদ্ভিদ এবং সবচেয়ে পুরানো উদ্ভিদ, এই দুটো এমসিকিউ আসে। সবচেয়ে উঁচা উদ্ভিদ এবং সবচেয়ে পুরানো উদ্ভিদ, কার কার ফ্লাজেলা যুক্ত, কার ফ্লাজেলা বিহীন, এগুলো কিন্তু তুমি এখন পারবা। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সেকুইয়া স্যাম্পারভিরেন্স, যাকে সেকুইয়া জাইগানশিয়াও বলা হয়। জায়ান্ট থেকে মনে রাখবা, জাইগানশিয়া, ঠিক আছে? জায়ান্ট অনেক লম্বা, জাইগানশিয়া জায়ান্ট, সেকুইয়া স্যাম্পারভিরেন্স, এটা কি সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এটা একটা কনিফার জাতীয় উদ্ভিদ, কনিফারো ফাইটা, কনিফারো ফাইটা। আচ্ছা, উচ্চতা প্লাস মাইনাস 400 ফুট। আচ্ছা, ভালো কথা। বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, প্রাচীন, তাহলে আমরা একটা পেলাম মুসা, একটা পেলাম বুইরা। প্রাচীন বৃক্ষ, বয়স হচ্ছে 5000 বছর প্লাস মাইনাস। এটা আমেরিকার নাভাডা অবস্থিত, জায়গা তেমন গুরুত্বপূর্ণ না। নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। পৃথিবীর বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার অঞ্চল সাইবেরিয়া অঞ্চলে, যা বিশ্বের সর্ববৃহৎ বায়োম। মিল পাইতেছো কিনা? তো কনিফার ফাইটের মধ্যে 3টা তথ্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে উষা সেকুইয়া স্যাম্পারভিরেন্স বা সেকুইয়া জাইগানশিয়া, আর এটা হচ্ছে ব্রিসল কোন পাইন, সবচেয়ে প্রাচীন, 5000 বছর, আমেরিকার নাভাডায়। আরটা হচ্ছে এই কনিফারো যে বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে, এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ বায়োম। ঠিক আছে, বুঝতে পারছো? সর্ববৃহৎ বায়োম। তাহলে আমি যে কথাগুলো বললাম, এগুলো এখন ছকে নোট করা উচিত। আমি যে কথাগুলো বললাম, এগুলো ছকে নোট করা উচিত। আচ্ছা, চলো তাহলে আমি এগুলো সাজায় দিই তোমাদের। 1 নাম্বার, গোডোরোটো, মনে আছে? গোডোরোটো, তাহলে হচ্ছে গিঙ্গো, গিঙ্গো ফাইটা। উদাহরণ কি? গিঙ্গো বিলোবা। বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় নিচে টান দেওয়া উচিত, নিয়ম যেটা। ঠিক আছে, এটা হচ্ছে একদম প্রাচীন, সবার আগের, তার মানে এর একটাই জাত বাইচা আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি বলে, জীবন্ত জীবাশ্ম বা জীবন্ত ফসিল। জীবন্ত জীবাশ্ম বা জীবন্ত ফসিল। আচ্ছা, একটু কথাবার্তা বলি যে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়, কেন জীবন্ত জীবাশ্ম বলা, একটু কথাবার্তা বলি। জীবাশ্ম মানে কি? যাদের মাটির নিচে অশ্ব, মানে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে গেছে, এই অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, এখন ধরো একই রকম জিনিস তুমি দেখতেছো বাস্তবে, তোমার সামনে দাঁড়ায় আছে একটা গাছ, ওই একই রকম তার সমগোত্রীয় জাত মাটির নিচে জীবাশ্ম হিসেবে পাওয়া যাচ্ছে। তার মানে সবাই বিরক্ত হয়ে গেছে, শুধুমাত্র এই বেচারা এই বাইচা আছে। অনেক দাদা দাদি আছে, নানানি আছে না, যে তার নাতিও মরে গেছে কিন্তু সে এখনো বাইচা আছে, আলহামদুলিল্লাহ, 120 বছর হয়ে গেছে, আছে কি না? তো ওই যে তার সমসাময়িক সবাই এখন আসলে মাটির নিচে পাওয়া যায়, বা তাকে পাওয়া যায় মাটির উপরে, এই জন্য তাকে নাম দিছে সে আসলে জীবাশ্ম কিন্তু জীবন্ত। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে পড়া। একটা পড়া গেল, গিঙ্কো বিলোবা গেল। 2 নাম্বার, সাইকাসের কথা মনে আছে কিনা? সাইকাস নিয়ে কিন্তু ডিটেলসে পড়বো, সাইকাস নিয়ে ডিটেলসে পড়বো। আপাতত জাস্ট ছক করার জন্য এখানে ছোট্ট করে লিখতেছি, গো ডো সাইকাডো
ফাইটা। উদাহরণ তো অবশ্যই সাইকাস হবে, সাইকাসে যতগুলো আছে। এখানে নোট করতে হবে যে সাইকাডেলিস, ঠিক আছে, সাইকাস তো প্রজাতির নাম, সাইকাস প্রজাতির নাম না, ঠিক আছে। সাইকাডেলিস হচ্ছে বর্গ, এই সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 100টা প্রজাতি আছে, এটা জানতে হবে। সাইকাডেলিস, ঠিক আছে, সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 100টি প্রজাতি আছে, ঠিক আছে। এখান থেকে তথ্য তোমাকে জানতে হবে। আর এর বাইরে সাইকাস সম্পর্কে আর অনেকগুলো তথ্য আছে না, ওইগুলো হচ্ছে আমরা সাইকাস নিয়ে আলাদা পড়ব। ওকে, গেল এটা। এরপর আমাদের হচ্ছে গো ডো গেল, এবার হচ্ছে রোটো। এই 4টা বিভাগ নিয়ে কিন্তু আলিম স্যারের মধ্যেও কথা বলা আছে। আমি ক্লাস শেষে ওইটা এরিয়া মার্কিংটা দিয়ে দিব, একবার রিডিং দিয়ে নিবা। দেখো না, যে শৈবাল বৈচিত্র্য যেমন আছে, শৈবাল বৈচিত্র্য আছে না আলিম স্যারে, ছত্রাক বৈচিত্র্য আছে না আলিম স্যারে, ওইরকম এই 4টা বিভাগ নিয়েও আছে, প্রশ্ন আসতে পারে। গো ডো রো, কনিফারোফাইটা, কনিফার উদ্ভিদ। উদাহরণ হচ্ছে কি, কনিফার উদ্ভিদ। কি কি পড়তে হবে এখান থেকে? সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? সেকুইয়া স্যাম্পারভিরেন্স। বানান বললে তোমরা দেখে নিও, জাস্ট বুঝলেই হইলো। এটার অপর নাম হচ্ছে সেকুইয়া জাইগানশিয়া, মানে একই নাম দুইবার না লেখা এস ডট দিলেও হয়। এটার কত উচ্চতা? ±400 ফুট। 400 ফুট মানে হচ্ছে 40 তলা বিল্ডিংয়ের সমান অ্যাভারেজ। ব্রিসল কোন পাইন সবচেয়ে প্রাচীন? সবচেয়ে প্রাচীন আমেরিকার নাভাডা, আমেরিকার নাভাডায়। নাম কি? ব্রিসল কোন পাইন, ব্রিসল কোন পাইন, ঠিক আছে। এবং বিশ্বের সর্ববৃহৎ বায়োম, বিশ্বের সর্ববৃহৎ বায়োম সাইবেরিয়ার কনিফার বনাঞ্চল, কনিফার বনাঞ্চল। বুঝতে পারছো বাচ্চারা? আচ্ছা, একটু ছোট করি যেহেতু তথ্য একটু লিখতে হবে। কি রে, ছোট হস না কেন? হ্যাঁ, ছোট হয় না, দেখছো? আচ্ছা, আমি চাপাচাপি করে লিখি। ওকে, এরপরে কি লাস্ট একটা বাকি আছে, বলো তো কোনটা? গোডো রোটো, তাইলে নিটোফাইট। চাপাচাপি করে লিখি, জানি না দেখা যাচ্ছে কিনা। নিটোফাইটা, বুঝছো? উদাহরণ কি? নিটাম। উদ্ভিদের পাতা হচ্ছে আবৃতবীজির মতো, কারণ সে সবচেয়ে উন্নত। পাতা হচ্ছে আবৃতবীজির মতো। এই শখটা সাজাও। ওকে, শখ সাজাইছো, পারবা ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এটার বয়স কত? ব্রিসল কোন পাইন 5000 বছর, ঠিক আছে, 5000 বছর। ওকে, বুঝছো কাহিনী? এবার আমরা পড়বো সাইকাস সম্পর্কে। আমরা বইয়ে যাবো, সমস্যা নেই, বইয়ে যাবো। বইয়ে যাওয়ার আগে একটু এখানে পড়াশোনা করে নিই, চলো। সাইকাস সম্পর্কে বেসিক তথ্যগুলো, বৈশিষ্ট্য বাদে, বৈশিষ্ট্য তো আমরা বই থেকেই পড়তে পারবো। বেসিক তথ্যগুলা, প্রথমত বললাম যে সাইকাস সহ 100টা প্রজাতি। সাইকাস সহ, আমি যেভাবে নোট করতেছি চাইলে এমনি নোট করতে পারো ক্লাস শেষে বা এখন। সাইকাডেলিস বর্গের, সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 100টা প্রজাতি, ঠিক আছে। একটা তথ্য এখান থেকে, সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 100টা প্রজাতি। আচ্ছা, এখন এই যে সাইকাস, এর কিছু উদাহরণ আছে না? উদাহরণ বলছি পড়তে হবে। বাংলাদেশে 3টা প্রজাতি জন্মে। বাংলাদেশে 3টা প্রজাতি জন্মে। বিডিতে 3টা প্রজাতি, বিডিতে 3টা, এবং এরা সবাই কিন্তু নগ্নবীজি, তাই না? তাহলে ওই যে 5টা প্রজাতি নগ্নবীজির, 5টার মধ্যে 3টা কিন্তু এখানে পড়তেছি আমরা সাইকাসের। সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা,
সাইকাস রেবুলুটা, সাইকাস সার্সিনালিস, সার্সিনালিস, সার্সিনালিস। ওকে, কি বললাম? সাইকাস পেকটিনাটা, সাইকাস রেবুলুটা, সাইকাস সার্সিনালিস। বুঝতে পারছো? এখন এই যে কথাগুলো বললাম এর মধ্যে পেকটিনাটা যেটা, এটা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এরা পরীক্ষা আসছিল, সম্ভবত গুচ্ছে আসছিল। সাইকাস পেকটিনাটা কই পাওয়া যায়? সিটিজি চট্টগ্রাম, বাড়িয়াডালা। মনে রাখবা সাইকাসের যে পেকটিনাটা এগুলো চট্টগ্রামের বাড়িওয়ালা, ঠিক আছে? সাইকাস পেকটিনাটা হচ্ছে চট্টগ্রামের বাড়িওয়ালা, তো বাড়িওয়ালা মানে বাড়িয়াডালা। এছাড়াও এই প্রজাতিতে মিথজীবিতা লক্ষ্য করা যায়। এখানে আচ্ছা লাল কালার দিয়ে লিখি, মিথজীবিতা লক্ষ্য করা যায় পেকটিনাটার মধ্যে। কি মিথজীবিতা লক্ষ্য করা যায়, ঠিক আছে? এই সাইকাস রেবুলুটা এটার বীজ খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। বীজ হচ্ছে খাদ্য হিসেবে খাওয়া যায়। এটা মনে রাখতাম আমি এভাবে, রেখা দিয়ে মনে রাখতাম, রেখা। রেবুলুটা খাদ্য। সাইকাস সার্সিনালিস এটা হচ্ছে চর্মরোগ, পেটের পীড়া এগুলোতে কাজ করে ওষুধ হিসেবে। তো এটা আমি কেমনে মনে রাখতাম? এই যে স্যার আমাদের যে স্কুল কলেজের স্যার বা টিচার, ধরো আমার একটু পেটে ব্যথা, তাহলে আমি স্যারের কী বলবো? স্যার আমার পেটে ব্যথা, আমার ছুটি দিয়ে দেন। স্যার আমার অ্যালার্জি হয়েছে, চর্মরোগ হয়েছে, আমার ছুটি দিয়ে দেন। এগুলোই তো বলি, তাই না? আমরা তো আগে যখন স্কুলে বাহানা দিতাম, এগুলো বাহানা দিতাম না? তো এই স্যার দিয়ে মনে রাখবা, স্যারের কাছে তুমি এই বাহানাগুলো ধরো, ঠিক আছে? সাইকাস থেকে তথ্যগুলো পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর সাইকাসের মূল নিয়ে যদি কিছু কথাবার্তা বলতে চাই, সাইকাসের মূল হচ্ছে কোরালয়েড মূল। প্রথমে প্রধান মূল থাকে, বাট হচ্ছে পরে অস্থানিক মূল সৃষ্টি হয়, যেখানে বলতেছি কোরালয়েড মূল, মানে অ্যাব্রা ছ্যাবরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সাইকাসের মূল নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। মূলকে আমরা বলতেছি প্রথমে যদিও প্রধান মূল থাকে, পরে এটা কি হয়ে যায়? অস্থানিক মূল হয়ে যায়। প্রথমে যদিও প্রধান মূল থাকে, পরে কি হয়ে যায়? অস্থানিক মূল হয়ে যায়। এবং এটাকে আমরা নাম দিচ্ছি কোরালয়েড মূল বা রুট টিউবারকল। প্রশ্ন হচ্ছে এরকম নষ্ট কেন হয়ে যাচ্ছে, তাই না? প্রশ্ন হচ্ছে এটা নষ্ট কেন হয়ে যাচ্ছে, কারণ এই কোরালয়েড মূলের মধ্য কর্টেক্সে, ঠিক আছে? এই যে সাইকাসের যে মূল কথাটা বুঝছো, এর মধ্য কর্টেক্সে, অন্তর্গঠনে মানে ভিতরে যে গঠন, কোষের গঠনে, জায়গাটা মনে রাখতে হবে। বারবার বলতেছি, মধ্য কর্টেক্সে নস্টক, অ্যানাবায়েনা এরা কি করে? প্রবেশ করে এবং জায়গাটা নষ্ট করে দেয়। এরা কি? এরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। লিখে দিই এখানে, এরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। মূলের অন্তর্গঠনের মধ্য কর্টেক্সে নষ্ট অ্যানাবায়েনা নামক সায়ানোব্যাকটেরিয়া আক্রমণে সাইকাসের মূলগুলো নষ্ট হয়ে যায়। প্রথমে প্রধান মূল থাকলেও পরে অস্থানিক মূল হয়ে যায়, যাকে আমরা বলতেছি কোরালয়েড মূল বা রুট টিউবারকল। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। এইবার আমরা বই থেকে সাইকাসের বৈশিষ্ট্যগুলো দেখব এবং ফার্নের সাথে সাইকাসের সাদৃশ্যগুলো দেখব। ঠিক আছে, ফার্নের সাথে সাইকাসের কিছু সাদৃশ্য আছে। ওই পরে এটা কিন্তু নোট করবা, সাইকাস সম্পর্কে বেসিক তথ্যগুলো কিন্তু এটা নোট করবা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন বইয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আমি জীবনও বাহানা দিই নাই, আমি অনেক ভদ্র। আচ্ছা, আসলে যদি বাহানা না দিয়ে থাকো তাহলে তুমি আসলেই ভদ্র। আমি তো বাহানা দিচ্ছি, প্রচুর বাহানা দিচ্ছি। পেট ব্যথা, ক্লাস করবো না, ক্লাস 5-6-এ অনেক বাহানা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই পড়াগুলো পারবো না ইনশাল্লাহ। এখানে যা যা পড়া আছে তুমি রিডিং পরে দেখো, আমরা সব পড়াই দিচ্ছি। জাস্ট এই যে ছোট্ট কিছু বিষয় আমরা এখন পড়বো, সাইকাসের বৈশিষ্ট্য পড়বো, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বো। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে কভার হয়ে যাবে ছোট্ট কথাগুলো। দেখো, উদ্ভিদ বহু বর্ষজীবী, মানে অনেক দিন বাঁচে অবশ্যই, উন্নত যেহেতু। নগ্নবীজ উন্নত না, সবার লাস্টেরটা আগেরটা। চিরসবুজ,
মানে পাতা ঝরে যায় না, এই হচ্ছে কথা। স্পোরোফাইট মানে উদ্ভিদের যে মূল দেহ, এটা হচ্ছে অসম রেণুপ্রসূ। অসম রেণুপ্রসূ মানে কি? হ্যাটারোস্পোরাস, অর্থাৎ এদের যে স্পোর দুইটা একই রকম না। মাইক্রোস্পোর মানে পুরুষের যে স্পোর ওইটা, আর মেগাস্পোর মানে হচ্ছে স্ত্রী স্পোর যেটা, এটা দুইটা ভিন্ন, আলাদা, দেখতেও একরকম আলাদা, কাজও আলাদা। আচ্ছা, রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো, রেণুপত্র মানে কি? যেই পাতার মতো অংশের মধ্যে স্পোরগুলো তৈরি হয়। স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে, এবং এটা কে গঠন করে? এটা হচ্ছে পুং স্ট্রোবিলাসগুলো গঠন করে। ঠিক আছে, মানে শুধুমাত্র পুরুষগুলাই কিন্তু স্ট্রোবিলাস গঠন করতে পারে, আমরা দেখবো একটু পরে। এগুলো তুমি চিত্র দেখলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ করার বিষয় না। মেগাস্পোরোফিল মানে মহিলাদের কথা বলতেছে। স্ত্রী রেণুপত্র কোনো গর্ভাশয় তৈরি হয় না, নগ্নবীজ উদ্ভিদে কোনো গর্ভাশয় তৈরি হয় না, বীজটা নগ্ন অবস্থায় থাকে, যার কারণে কোনো গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় কিচ্ছু নাই। এবং যেহেতু গর্ভাশয় নাই, আমরা জানি গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। গর্ভাশয় কি? ফলে পরিণত হয়। যেহেতু নগ্নবীজের গর্ভাশয় নাই, এর ফলও নাই। বুঝতে পারছো কি না? তো যেহেতু গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ড কিচ্ছু নাই, দেখো এটা যদি গর্ভমুণ্ড হয়, আচ্ছা গর্ভদণ্ড, গর্ভাশয়, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু কিন্তু এই গর্ভমুণ্ডে পতিত হয়, তারপর এখান দিয়ে পরাগনালিকা বড় হয়, এখানে আস্তে আস্তে কি নিষেক হয়। কিন্তু যেহেতু নগ্নবীজিতে এরকম কোনো গর্ভমুণ্ড নাই, গর্ভদণ্ড নাই, গর্ভাশয় নাই, তাহলে সরাসরি কিন্তু পরাগরেণু পতিত হচ্ছে। এই কথাটাই বলছে, পরাগণকালে পরাগরেণু সরাসরি ডিম্বক্রন্দ্রে পতিত হয়, মানে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, যার কারণে নাম বলতেছি নগ্নবীজি। গর্ভাশয় নেই, তাই কোনো ফল সৃষ্টি হয় না। খুবই গুরুত্বপূর্ণ, ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। বুঝতেছো কি না? নগ্নবীজ উদ্ভিদে দিনিষেক ঘটে না। দিনিষেক কার ক্ষেত্রে ঘটবে? আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে। দিনিষেক মানে কি? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন, একই সাথে ডিম্বাণুর সাথে মিলন, দুইটা পুংগেমিট। এটা হচ্ছে উদ্ভিদ প্রজনন পড়লে একদম 100% ক্লিয়ার হবে। এই দিনিষেকটা নগ্নবীজিতে হবে না, এটা আবৃতবীজের বৈশিষ্ট্য। ব্যতিক্রম হচ্ছে এফেডরা। এফেডরা যেহেতু উন্নত, তার মানে কি? সে নগ্নবীজি থেকে বের হয়ে একটা আবৃতবীজের বৈশিষ্ট্য ধারণ করছে। ঠিক আছে, তাই এদের অ্যান্ডোস্পার্ম হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমি একটা তথ্য সাজায় দিচ্ছি, এটা সুন্দর করে লেখো। আমি একটা তথ্য সাজায় দিচ্ছি, সুন্দর করে লেখো। এটা পরীক্ষায় আসলে তোমরা প্যাস খাও, আমি দেখছি। আমরা নগ্নবীজি এবং আবৃতবীজের মধ্যে ছোট্ট দুটো তুলনা করতে চাই। একটা হচ্ছে মূল দেহ কেমন, আর একটা হচ্ছে শস্য। শস্য বানান হচ্ছে দন্তাস্য, দন্তাস্য জফলা। হ্যাঁ, শস্য বা হচ্ছে শস্য বা হচ্ছে এখানে দেখো শ্বাস বা অ্যান্ডোস্পার্ম। ঠিক আছে, শ্বাসও বলা যাবে। শ্বাস কি রে, লেখা উঠে না কেন? এত ডাক্তার হয়ে গেছি। আচ্ছা, শ্বাস বা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। ওকে, এই যে তিনটা প্রশ্ন যে কোনো জিজ্ঞেস করতে পারে। শস্য কেমন, শ্বাস কেমন, ঠিক আছে, অ্যান্ডোস্পার্ম কেমন জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো নগ্নবীজির মূল দেহ কি? ডিপ্লয়েড। কোনো কনফিউশন আছে? ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, ডিপ্লয়েড। স্পোরোফাইটিক, 2N। স্পোরোফাইটিক। আচ্ছা, আবৃতবীজি মূল দেহ সেম সেম, কোনো সমস্যা নেই। শস্য বা শ্বাস বা অ্যান্ডোস্পার্ম, এইটা নগ্নবীজিতে হ্যাপ্লয়েড, কারণ এটার দিনিষেক ঘটে না। দিনিষেক ঘটে না। দিনিষেক ঘটলে দুইটার একটা মিলে তিনটা হইতো, নাই, তাই শুধু হ্যাপ্লয়েড। এখানে দিনিষেক ঘটে, তাই ট্রিপ্লয়েড। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। বুঝছো, আমি যেটুকু বলছি এটুকু জাস্ট নোট করে রাখো, ক্লাস নোট তো দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, গেল। এরপর আসো, জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম নিটাম, নিটাম উন্নত তাই। আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। কেন মনে রাখতাম আমি? এই জিনিসটা বইয়ে লিখে রাখতে পারো, যারা ভুলে যাও। সঙ্গী ফেলে ভেসে যায় না, সঙ্গী ফেলে ভেসে যায় না, এটা বই লিখে রাখতে পারো, বই লিখে রাখতে পারো চাইলে, যারা ভুলে যাও। সঙ্গী ফেলে মানে ফ্লোয়েমে সঙ্গী কোষ, ভেসে মানে কি? ভেসেল, যাইতে হচ্ছে জাইলেম। তাহলে জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গী কোষ, না মানে হচ্ছে নাই।
নগ্নবীজি কি করে? সঙ্গী ফেলে ভেসে যায় না। নগ্নবীজি কি করে? সঙ্গী ফেলে ভেসে যায় না। সঙ্গী মানে ফেলে মানে কি? ফ্লোয়েম, সঙ্গী কোষ, জাইলেমে ভেসেল কোষ। নাই মানে না মানে কি? থাকে না। ওকে, জীবনচক্রে অসম আকৃতির বা হ্যাটারোমরফিক জনক্রম বিদ্যমান। হ্যাটারোমরফিক মানে কি? শৈবাল চক্র অধ্যায় বলছিলাম, প্যারা নাই। আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এই আর্কিগোনিয়াম সৃষ্টি হওয়া হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে? আর প্রকৃত যে গর্ভাশয় এগুলো তৈরি হওয়া হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, লিফ স্কার। লিফ স্কার জিনিসটা বোঝার জন্য নারিকেল গাছ দেখছো অবশ্যই সবাই। নারিকেল গাছ দেখবা এর যে কাণ্ডগুলা এরকম কাটা 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 থাকে, কাণ্ডগুলো কেমন খোঁচা 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 থাকে, মনে হচ্ছে কেউ যেন টাইনা কিছু নিয়ে গেছে গা, পাতাগুলো যখন নিয়ে এসে পড়ে, রাইট? এই লিফ স্কারগুলো হচ্ছে নগ্নবীজির একটা বৈশিষ্ট্য। কাণ্ডের গায়ে পত্রমূলের স্থায়ী চিহ্ন। পত্র যখন ছুটে এসে পড়ে ওইখানে দাগ সৃষ্টি হয়, কাণ্ডের গায়ে চিহ্ন, নারিকেল গাছের মতো। এটা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, লিফ স্কার, অনন্য বৈশিষ্ট্য। তো নগ্নবীজ উদ্ভিদের যদি আমরা বলি ভিন্নধর্মী বৈশিষ্ট্য কোনটা, তাহলে আনসার করবা লিফ স্কার। অনন্য বৈশিষ্ট্য কোনটা, তাহলে তুমি আনসার করবা হচ্ছে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। যদিও ফার্নে সৃষ্টি হয়, তবে প্রশ্ন আসতে পারে অপশনে ফার্ন না থাকলে তখন নগ্নবীজ আনসার হবে। বুঝছো কিনা? আচ্ছা, সাইকাস থেকে দেখো, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য সেম। নগ্নবীজে যা যা বৈশিষ্ট্য পাইছে সাইকাসে সেম সেম পাবা, জাস্ট দুইটা এক্সট্রা রকম তথ্য পাইতে পারো। যেমন আমি যদি তোমাকে যে কোনো একটা পুরুষের বৈশিষ্ট্য বলতে পারি, তো তুমি পুরুষের বৈশিষ্ট্য কী বলবা? পুরুষের দাড়ি আছে, পুরুষের কণ্ঠ হচ্ছে ভারী, তাই না? পুরুষের পেশি হচ্ছে শক্ত, পুরুষের একটু বেশি লম্বা, পুরুষের বডি অর্গানগুলো ওজন বেশি। সব পুরুষের কিন্তু বৈশিষ্ট্যগুলো সেম হবে। এখন কিছু পুরুষ আসবে যাদের একটু কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকবে, তাই না? কান একটু খাড়া হবে, নাক একটু লম্বা হবে, হবে না? তো এরকমভাবে সাইকাস, সব সাইকাসই কি, সব সব ধরনের এগুলো উদ্ভিদগুলোই কি নগ্নবীজি, বাট সাইকাসটা কি স্পেশাল একটা নগ্নবীজি। তো এখানে কিছু বৈশিষ্ট্য তুমি এক্সট্রা পাইতে পারো। যেমন সাইকাস উদ্ভিদ দেখবা বলা আছে খারাপ আম জাতীয়, ঠিক আছে? খারাপ আম জাতীয় মানে কি? লম্বা, নারিকেল গাছের মতো লম্বা, একটানা লম্বা হয়, ঠিক আছে? দেহ উদ্ভিদ স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড টু এন্ড। দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যাবে কারণ তারা উন্নত। যেটা হচ্ছে শৈবাল, ছত্রাক আর মস, এদেরকে ভাগ করা যায় না। ফার্ন, নগ্নবীজ, আবৃতবীজিকে ভাগ করা যায়। আচ্ছা, পাতা বৃহৎ। দেখো পাতা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে তোমাকে। পাতা বৃহৎ, পাতা বড়, পাতা পক্ষল যৌগিক। দেখবা দুই ধরনের পাতা পাওয়া যায়, একটু পরে দেখবা। কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত। চিত্র দেখে বুঝতে, সর্পিল আকারে প্যাঁচায় সজ্জিত, চিত্র দেখে অবশ্যই বুঝতেছো, রাইট? ওকে, আচ্ছা, সাইকাস মেয়ে হয় না। সাইকাস আবার মেয়ে হবে না কেন? আসলে সাইকাস তো গাছ, গাছ আবার ছেলে মেয়ে হয় কেমনে? গাছের মাঝখানে পুংরেণুপত্র, স্ত্রীণুপত্র দুইটা থাকবে, তো তার আছে সাইকাস আবার ছেলে মেয়ে হয় কেমনে? আচ্ছা দেখো, কচি পাতার ভার্নেশন হচ্ছে সার্সিনেট। সার্সিনেট ভার্নেশন মানে কুণ্ডলিত গঠন। কিরকম? এরকম। এটা কচি পাতা যদি হয়, কচি পাতা এরকম কুণ্ডলি পাকায় থাকে, সরম পায় নতুন বউয়ের মতো, ঠিক আছে? ঘুমটা পাকায় থাকে। কি বললাম? কচি পাতা, নরম ছোট যে পাতাগুলা, এগুলা এদের পাতা হয় এরকম কচি, কি বলে, পাকায় থাকে, যা কেন বলছি সার্সিনেট ভার্নেশন। এইটা ফার্নের একটা বৈশিষ্ট্য, একই সাথে সাইকাসের বৈশিষ্ট্য। তো সাইকাস ও ফার্নের সাদৃশ্য লিখো। উদাহরণ কি? সাইকাস ও ফার্নের সাদৃশ্যের মধ্যে কি বলবা? কচি পাতার ভার্নেশন হচ্ছে সার্সিনেট, ঠিক আছে? এই হচ্ছে কথা। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, ভাস্কুলার বান্ডল বিদ্যমান, বলছি কিনা? কোরালয়েড মূল অস্থানিক, বলছি কিনা? গর্ভাশয় থাকে না, ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন থাকে, বলছি কিনা? 8 আর 9 দেখো, পুংরেণুপত্র, তার মানে পুরুষগুলাই স্টোবিলাস গঠন করে, স্ত্রীগুলা গঠন করে না, ঠিক আছে? হেটারোস্পোরিক অর্থাৎ মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়, দুজন আলাদা। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, মুখস্থ। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু বৈশিষ্ট্যগুলো জানতে হবে। 1, 2 নাম্বার লাটিমের মতো, 3 নাম্বার সচল, 4 নাম্বার বহু ফ্লাজেলা, মনে আছে কিনা? গোডো রোটো, গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা। সাইকাডোফাইটা সাইকাসের শুক্রাণুগুলা ফ্লাজেলা যুক্ত। কত ফ্লাজেলা? বহু ফ্লাজেলা। শুক্রাণু নিয়ে 4টা তথ্য। সর্ববৃহৎ, উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল, বহু ফ্লাজেলা। যেহেতু ফ্লাজেলা আছে তার মানে সচল হবেই, যেহেতু ফ্লাজেলা আছে তার মানে সচল হবেই, বুঝছো কিনা? সাইকাস পাহাড়ের উপর শুষ্ক স্থানে বাস করে, যেমন সাইকাস পেকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। চট্টগ্রামে বাড়িওয়ালা, বাড়িয়ার ডালা, ঠিক আছে? চট্টগ্রামে বাড়িওয়ালা বলছিলাম। দেখো সাইকাসের মূল নিয়ে এগুলো পড়ানো হয়ে গেছে, মূল নিয়ে পড়লে পারবা ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা পাতা নিয়ে পড়বো এখন। দেখো সাইকাসের কাণ্ড খারাপ আম জাতীয়, বলছি। অশাক, শাখা নাই, সমস্যা নাই।
কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। ওই যে লিপস কারের কথা বলছি, কাণ্ড কতটুকু লম্বা হয়? 8 থেকে 14 ফুট হইতে পারে, এটা লাগায় রাখো বা এখানে লেখা রাখো 8 থেকে 14 ফুট, মিটার না কিন্তু ফুট, এটা আলাদা করে লেখা রাখো এখানে। আচ্ছা, পাতা সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটি পাতা হচ্ছে পক্ষল যৌগিক, ঠিক আছে? মানে হচ্ছে তোমার পাতা 2 ধরনের কিন্তু এটা। সাইকাসের উদ্ভিদের যৌগপত্র বা পর্ণপত্র, যার ইংলিশ হচ্ছে ফলিয়েজ লিভস। ক্লাস শেষে আমি কয়েকটা ছবি দিব, ফলিয়েজ লিভস দেখতে কেমন, স্কেল লিভ দেখতে কেমন, এগুলো ছবি দিব, তখন তুমি আরো ক্লিয়ার হবে। আপাতত জাস্ট পড়ার উদ্দেশ্যে, মুখস্থ করার উদ্দেশ্যে পড়ো আর কি। পাতা 2 রকম, পর্ণপত্র আর একটা হচ্ছে বাদামি শল্কপত্র। পর্ণপত্র ইংলিশ হচ্ছে ফলিয়েজ লিভস, প ফ, ঠিক আছে? আর শল্কপত্র স মানে শল্ক স্কেল, তাহলে পাতা কয় ধরনের? 2 ধরনের, পক্ষল যৌগিক, ঠিক আছে? শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। এটা যদি বড় অপশনে প্রশ্ন করে উল্টাই দিবে, বড় অপশনে প্রশ্ন লিখে দিবে যৌগপত্রের মুকুলগুলো শল্কপত্রগুলোকে আবৃত করে রাখে, ভুল, ঠিক আছে? বুঝছো? বড় অপশনে প্রশ্ন করলে কিন্তু ঘুরাই দিতে পারে, এটা পড়ো। খারাপ আমজাতীয় উদ্ভিদ অলরেডি কয়েকবার বলছি, ফার্নের সাথে মিল আছে, তাই না? এই জন্য সাইকাসকে বলা হয় পাম ফার্ন। যেহেতু এটা খারাপ আমজাতীয় এবং ফার্নের সাথে মিল আছে, তাদেরকে কি বলা হয়? পাম ফার্ন। যৌগপত্রের কিছু বৈশিষ্ট্য দিচ্ছে দেখো। যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ডক গাঢ় সবুজ, পাতা সবুজ হবে, এটা আইডিয়া করা যায়। কিন্তু বাদামি বর্ণের পাতাও কিন্তু আছে। কোনটা? বাদামি বর্ণের হচ্ছে শল্কপত্র, বাদামি বর্ণের শল্কপত্র, কথা বুঝছো কিনা? বাদামি বর্ণের শল্কপত্র, তো জিজ্ঞেস করো শল্কপত্রের রং কি? আনসার হচ্ছে বাদামি, এই আর কি কথা। আর পত্রখণ্ডগুলো সবুজ, এই 2টা পার্থক্য কিন্তু বুঝতে হবে। আর তেমন কিছু লাগবে না, আর লাগবে না। মূল পড়া হয়ে গেছে, মূল নিয়ে আর কিছু পড়া নাই, মূল পড়া হয়ে গেছে। কাণ্ড নিয়ে আসো। তাহলে আমাদের একটা উদ্ভিদে কি কি মূল ফোকাস? মূল, কাণ্ড, পাতা। মূল পড়ছি, পাতা পড়ছেন, কাণ্ড পড়বো, বুঝছো কিনা? মূল পড়ছি, পাতা পড়ছেন, কি কাণ্ড পড়বো। পাতা নিয়ে দেখো আবার কথাবার্তা বলছে। সাইকাসে পাতা পক্ষল যৌগিক, সর্পেলাকে সজ্জিত, পাতাগুলো দ্বিরূপ, ছোট আকৃতি বাদামি রঙের শল্কপত্র, বৃহদাকৃতি সবুজ বর্ণের পল্লবপত্র, ওই যে যেটা প্রথমে দেখছি। কচি অবস্থায় পাতার ভার্নেশন কুণ্ডল থাকে ফার্নের মতো, পাতার রেকিস মোটা, ঠিক আছে? এই কথাগুলো আর কিছু লাগবে না। ওকে, পাতায় পত্রকের সংখ্যা কত হইতে পারে? মুখস্থ 50 থেকে 100 হইতে পারে, এটা মুখস্থ, বোঝানো কিছু নেই। আচ্ছা, কাণ্ডের মধ্যে দেখো সাইকাসের কাণ্ড খাড়া, পাম জাতীয়, শাখা নাই, অশাখা নেই, তো কয়েকবার পড়ছে এখন পর্যন্ত। আচ্ছা, পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে, দাগ দাগ থাকে, অমসৃণ। ওকে, এই হচ্ছে কথা। শীর্ষে শৈল্পিক আকারে বিন্যাস থাকে পাতা। জীবন্ত জীবাশ্ম কেন বলা হচ্ছে? এর আগে একটা কথা বলছি তোমাদের, যে বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের সাথে বৈশিষ্ট্য যদি অতীতকালে কোনো জীবাশ্মের সাথে মিল পাওয়া যায়, যে বাকিগুলো সব মাটির নিচে, সে একমাত্র উপরে, তাকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। যেমনভাবে আমরা বলছি গিঙ্কো বিলো বা জীবন্ত জীবাশ্ম, একইভাবে হচ্ছে আমাদের সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। কারণ সাইকাসের ভাই ব্রাদার মাত্র 100 জন বাইচা আছে, বাকি সব ভাই ব্রাদার মাটির নিচে জীবাশ্ম হয়ে গেছে, এই জন্য তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কথা বুঝছো কিনা জানো? আচ্ছা, এখন দেখো সাইকাসকে জীবন জীবাশ্ম বলার কারণ ব্যাখ্যা করা আছে, আমি অলরেডি বলে দিছি। সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য তুমি অলরেডি পারো, সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য তুমি অলরেডি পারো। দেখো, সাইকাস ও ফার্ন উভয় স্পোরোফাইট, মানে মূলদেহ ডিপ্লয়েড, মনে আছে কিনা? শৈবাল, ছত্রাক আর মস হচ্ছে হ্যাপ্লয়েড, ফার্ন নগ্নবীজ আবৃত হচ্ছে ডিপ্লয়েড। তাহলে মূলদেহ ডিপ্লয়েড। দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় অবশ্যই। পাতা পক্ষল যৌগিক, 2টারই। উভয়ের কচি পাতা কুণ্ডলিত, সার্সিন ভার্নেশন। উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা, কিন্তু সাইকাসের একটু বড় আর কি। আচ্ছা, জীবনচক্র অসমাকৃতির জনুক্রম, এটা শৈবাল ছত্রাক অধ্যায়ে দেখছো জনুক্রমগুলা, এখানে একসাথে পড়ার কিছু নাই। জনন প্রক্রিয়া 2 রকম, প্রশ্ন সরাসরি আসতে পারে। সাইকাসের জনন প্রক্রিয়া কয় রকম যদি সহজ প্রশ্ন করে? 2 রকম। কি কি? অযৌন এবং যৌন। একটু ডিটেলসে পড়তে হবে, সবাই একটু মনোযোগ দিও, আমি একটু বুঝাচ্ছি বিষয়গুলো, সবাই মনোযোগ দিও। অযৌন জননটা সহজ, অযৌন জননে প্যারা নাই, যৌন জননটা একটু বুঝতে হবে, ঠিক আছে? অযৌন জননের ক্ষেত্রে কাণ্ডে মুকুল সৃষ্টি হয়, মার্চ এপ্রিলে অযৌন জনন হয়, শেষ। কিছু বলছি আমি তো কিছু বলি নাই, 2 লাইন, বিশ্বাস হয় না? দেখো, অযৌন জনন, ঠিক আছে? কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়, মার্চ এপ্রিল মাসে চারা সৃষ্টি হয়, শেষ, আর কিছু লাগবে না। নার্সারি থেকে মুকুল চারা সহজ, মানে চারা করাই সহজ ও উত্তম পদ্ধতি, এইজি কথা। যৌন জননটা গুরুত্বপূর্ণ, কারণ পুংরেণুপত্র আর স্ত্রীরেণুপত্র বৈশিষ্ট্য আলাদা। পুংরেণুপত্র হচ্ছে মেগাস্পোরোফিল, বড়, ঠিক আছে? আর যেটা হচ্ছে স্ত্রীরেণুপত্র হচ্ছে মেগাস্পোরোফিল, বড়, আর পুংরেণুপত্র হচ্ছে মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলগুলো একসাথে গঠিত হয়, একসাথে বসে স্ট্রোবিলাস গঠন করে, এটা লাগবে তোমার, ঠিক আছে? খেয়াল করো, এই লাইনগুলো একটু বুঝো, আমি যেগুলো বুঝাচ্ছি। সাইকাসে পুং উদ্ভিদ ও স্ত্রী উদ্ভিদ পৃথক। ওকে, পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র থাকে, যাকে আমরা মাইক্রোস্পোরোফিল বলতেছি,
ঠিক আছে, পুরুষকে সবসময় ছোট করে দেখা হয়, তাই এর নাম হচ্ছে মাইক্রোস্পোরাফিল। মহিলাদের সবসময় বড় জায়গায় বসানো হয়, তাই এটা হচ্ছে মেগাস্পোরোফিল। যদি বুঝলা যায় না, মনে রাখবা। আচ্ছা, এটা মোচাকৃতির পুংস্ট্রোবিলাস গঠন করে। এই পুংরেণুপত্রের সরু যে বর্ধিত অংশের নাম হচ্ছে অ্যাপোফাইসিস। এই চিত্রটা তাকাও, এই পুরোটা হচ্ছে একটা পুংস্ট্রোবিলাস। এই পুংস্ট্রোবিলাসের এই যে অংশটা দেখতেছো, আমি যে অংশটা মার্ক করতেছি, এটাকে জুম করলে এটা দেখতে পাবো। আমার কথাটা বুঝছো কিনা? এই পুরাটা হচ্ছে একটা পুংরেণুপত্র, মানে পুংস্ট্রোবিলাস। এখান থেকে ছোট্ট একটা অংশ যদি আমি নিয়ে আসি, এরকম দেখা যায়। এটা হচ্ছে পুংস্ট্রোবিলাস, এটা হচ্ছে পুংরেণুপত্র। ঠিক আছে, এর নাম হচ্ছে মাইক্রোস্পোরাফিল। মাইক্রোস্পোরাফিলে মাথার মধ্যে সুইয়ের মতো বর্ধিত অংশ না, এর নাম অ্যাপোফাইসিস। অ্যাপি মানে উপরে, তাহলে মাথার দিকে বর্ধিত অংশ অ্যাপোফাইসিস, মুখস্থ থাকবে। অ্যাপি মানে উপরে। এখানে কিছু সোরাস থাকে। এই সোরাসের কাজ কি, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এই সোরাসের কাজ কিন্তু তোমাকে বুঝতে হবে, খেয়াল করো। অ্যাপোফাইসিস বুঝছো? দেখো, পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া থাকে। স্পোরাঞ্জিয়া মানে বুঝতেছো, যেখান থেকে স্পোরগুলো তৈরি হয়। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে সোরাস গঠন করে। এই যে আসো, জুম করি, চলো দেখো কয়টা দেখা যাচ্ছে এখানে, 1টা 2টা 3টা 4টা। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একসাথে মিলে সোরাস গঠন করে। এক বচনে সোরাস, বহু বচনে কি সোরাই। যেমন রেডিয়াস, রেডিয়াই। রেডিয়াস এক বচন, রেডিয়াই বহু বচন, নাম্বারের মধ্যে পড়ছো। সোরাস, সোরাই। 2 থেকে 5টি কি স্পোরাঞ্জিয়া একসাথে মিলে কি তৈরি করতেছে, সোরাস গঠন করতেছে। দেখো বুঝছো কিনা, এখানে 4টা আছে, এখানে 4টা আছে, বুঝছো? আচ্ছা, এতে উপরে যাই আমরা, চলো। ওকে, তাহলে যেহেতু এটা স্পোরাঞ্জিয়াম, এর ভিতরে স্পোর তৈরি হবে, স্পোর মাতৃকোষ সৃষ্টি হবে, এখান থেকে স্পোর আসবে, মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হবে। কেন মায়োসিস হবে? কারণ সে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, তাই না? উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কি স্পোর হওয়ার আগে কি মায়োসিস হয়? স্পোর মাতৃকোষে, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে মাতৃকোষে কি হয়, মায়োসিস হয়। আচ্ছা, ওকে, এবার আসো স্ত্রীরেণুপত্রের ক্ষেত্রে। স্ত্রীরেণুপত্র হচ্ছে মেগাস্পোরোফিল তৈরি করে। এটা মোটামুটি ঢিলাভাবে সজ্জিত, এত টাইট কম্প্যাক্ট না। এটা হচ্ছে তোমার ডিম্বক থাকে কোণার মধ্যে। এই তথ্যটাই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে এটা হচ্ছে স্ত্রীরেণুপত্র, কোণার মধ্যে এই দেখো ডিম্বক, আর এটা সাপের ফনা তোলা অংশের মতো লাগে। তো অনেকে গ্রামে গঞ্জে এটাকে হচ্ছে সর্বরোগের ওষুধ সাপের ফনা নামে বিক্রি করে, তবে এটা ঠিক না, এটা হচ্ছে কুসংস্কার। ঠিক আছে, এটা মাথায় পিনিউল নামের অংশ থাকে, আর কোণার মধ্যে ডিম্বক থাকে। এই হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ পড়া, আর কিছু কিন্তু এখান থেকে লাগে না। কথা বুঝছো কিনা? দেখো, তুমি স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল থেকে এই কিনারায় ডিম্বক থাকে, আর ওপর হচ্ছে এই সাপের ফনা মতো অংশ থাকে, যাকে হচ্ছে সর্পমণি নামে বিক্রি করে, সর্বরোগ ওষুধ নামে। এই হচ্ছে কথা। আর আর্কিগোনিয়াম সৃষ্টি অলরেডি বলছি না, বলো? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম সৃষ্টি আদি বৈশিষ্ট্য, উন্নত না অবশ্যই। ঠিক আছে, নিষেক কীভাবে হবে? ইজি কথা, শুক্রাণুগুলো সরাসরি পতিত হবে, ওইখান থেকে নিষেক হবে। যেহেতু গর্ভাশয়, গর্ভধারণের গর্ভমণ্ড নাই, সরাসরি পতিত হবে, পোলেন্টিও সৃষ্টি হবে। আচ্ছা, সাইকাসের শুক্রাণু লাটিমের মতো, বহু ফ্লাজেলা, সচল, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। এই 4টা তত্ত্ব পড়তে বলছিলাম, হয়ে গেছে। আচ্ছা, যেহেতু এর গর্ভাশয় নাই, তাহলে শুক্রাণু ডিম্বাণু কোথায় মিলিত হবে? এই আর্কিগোনিয়ামে। ঠিক আছে, পোলেন্টিউবোতে এই শুক্রাণু আর্কিগোনিয়ামস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে, তো ডিম্বাণু কোথায় অবস্থান করে এখন? আর্কিগোনিয়ামে। কারণ কি নাই, গর্ভাশয় নাই। কথা বুঝছো কিনা? কোন জায়গায় ডিম্বাণু থাকে? আর্কিগোনিয়ামে। এ হচ্ছে পড়া। আমরা মোটামুটি শেষের দিকে অবস্থান করতেছি। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব দেখো। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাগানে লাগানো হয়। সাইকাসের যেই পাতা, এটা সুন্দর সর্পিল আকারে বিন্যস্ত থাকে। সাইকাস সার্সিনালিস, মনে আছে? সারের কাছে আমরা কি চাই? ছুটি চাই। সারের কাছে আমরা কি চাই? ছুটি চাই। তো এই দেখো, সাইকাস সার্সিনালিস নিয়ে একটা কথা আছে আমাদের, যে সাইকাস সার্সিনালিস প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ। সারের কাছে আমরা কি? পেটে ব্যথা, চর্মরোগ বলে ওষুধ, চর্মরোগ বলে কি? ছুটি নেই। আচ্ছা, সাইকাস রেবুলোটা দেখো, সাইকাস রেবুলোটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তার মানে কি? রেখা, এটা মনে রাখতাম, তাই না? রেখা। আচ্ছা, আরেকটা দেখো, সাইকাস যে পেকটিনাটা পাতা কি করে? সবজি। পেকটিনাটা পাতা কি করে? সবজি হিসেবে খাওয়া যায়। ঠিক আছে, আরেকটা আছে দেখো, ওই যে সার্সিনালিস বলছিলাম, এটা তো বললাম যে আমাদের ওষুধি গুণ, কিন্তু খাবার হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। এর বীজ, এরারুট, বার্লি প্রস্তুত করা হয়। বার্লি তো চিনো,
না চিনলে তুমি আচ্ছা ছবি দিয়ে দিব না, প্যারা নেই, কয়েকটা ছবি আমি তোমাদের দিয়ে দিব। আচ্ছা শল্কপত্র, আমি কিন্তু খাওয়া দাওয়া করি নাই, দুপুর দিয়ে কিছু খাই নাই, দুপুর কি সকাল দিয়ে কিছু খাই নাই, সকালে কিছু খাইছি, আমি সকাল দিয়ে কিছু খাইনি। তো তোমার ভাবি ওরা বলছে হ্যাঁ ক্লাস শেষ করো, ক্লাস শেষ করো, খাওয়া দাওয়া করো, সমস্যা নেই, তোমাদের ক্লাসও শেষের দিকে। আচ্ছা কলেজে অনেক প্রেশার ছিল বুঝছো, হিউজ প্রেশার। রেবুলুটা, সার্সিনালিস, তারপর হচ্ছে পেকটিনাটার কাজগুলা, পেকটিনাটা পাতা সবজি, সার্সিনালিস পেটে ব্যথা চর্মরোগ, পেটে ব্যথা চর্মরোগ, আর বার্লি এরারুট বা বার্লি, আর কি বললাম, রেবুলোটার বীজ খাদ্য হিসেবে। ওকে পারবা সবাই, মুখস্থ তো ইনশাল্লাহ। আচ্ছা সাইকাসের তৃণপত্র সাপের ফোনা মধ্যে দেখতে দেখে এটা বিক্রি করে, কিন্তু এটা কিন্তু আসলে কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, সাইকাসের ছবি দেখা চলো একটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অঙ্গনে জন্মানো একটা সাইকাস উদ্ভিদ, চট্টগ্রামে বাড়িওয়ালা, ঠিক আছে, বাড়িয়ার ডালায় দুটা সাইকাস এখানে দেখাচ্ছে। সাইকাসের পুরুষ যে কোণ, যেটাকে আমরা জুম করছিলাম, এটাকে জুম করার পরে এখান থেকে একটা অংশ এখানে নিয়ে বড় করে দেখছিলাম, যেখানে আরও জুম করলে 2 থেকে 5টা কি দেখা যায়, স্পোরাঞ্জিয়া দেখা যায়, যেগুলো মিলে সোরাস গঠিত হয়, তাই না? আচ্ছা এটা দেখো সাইকাসের স্ত্রীণপত্র বা ডিম্বক আছে কোনার মধ্যে, সাপের ফোনার মধ্যে দেখা যায়। ওকে সাইকাসের মাইক্রোস্পোরোফিল দেখতে এরকম, আর হচ্ছে স্ত্রীণপত্র নগ্র ডিম্বকগুলো দেখতে এরকম, মাথায় এগুলো হচ্ছে পিনিগোল, ঠিক আছে, সবাই চিনতে পারছো আশা করি। সাইকাস পাইনাস নিটাম, নিটাম দেখতে এরকম, নিটাম দেখতে এরকম। তারপর হচ্ছে গিঙ্কো বিলোবা, ঠিক আছে, জীবন্ত ফসিল যেটা, এফেড্রা, এফেড্রিন, শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে। পোডোকার্পাস নেরিফোলিয়াস, অ্যাবিস বালমাসে, তো একবার দেখে রেখো জাস্ট, আর কিছু না। তো নগ্নবীজ উদ্ভিদ আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আশা করি ছোট বড় অপশন যেরকম প্রশ্ন আসুক পারবা, আলিম স্যার অনুশীলনী সলভ করবা, আজিবুর স্যার অনুশীলনী সলভ করবা, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আসসালামু আলাইকুম।